ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। সবাইকে রসায়ন লাইভ ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2021-এর এইচএসসি পরীক্ষার্থী, আমাদের আজকের আয়োজন তাদের জন্য। বেসিক্যালি এইচএসসি পরীক্ষা, এটার একটা শর্ট সিলেবাস দেওয়া হয়েছে তোমাদের রসায়ন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। সেখান থেকে সিলেবাসকে একটু সংক্ষিপ্ত করা হয়েছে তোমাদের ভালো প্রস্তুতির জন্য, এবং সেটার উপরে আমাদের আলোচনা শুরু হয়েছে কিশোর বাতায়ন প্ল্যাটফর্ম থেকে। তো আজকে রসায়ন নিয়ে আমি আলোচনা করব। তো আজকে কি আলোচনা হবে সেটা তো অবশ্যই আমি বলবো। তার আগে আমি একটু জেনে নিতে চাই যে আমার সাউন্ডটা ঠিক আছে কিনা, তোমরা আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা। সাউন্ডটা কোথায়? ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পরে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সাথে। আচ্ছা, তোমরা বলছো অল ক্লিয়ার। আচ্ছা, আজকের ক্লাসে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেশের যে প্রান্ত থেকে জয়েন করেছো, যে কলেজ থেকে তোমরা জয়েন করেছো, সেটা তোমরা ঝটপট একটু লিখে জানিয়ে দাও। আর আজকের ক্লাসটি তোমরা শেয়ার করে দাও, যেন সারা দেশে যারা এসএসসি পরীক্ষার্থী তারা সবাই যেন উপকৃত হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আসলে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে, তোমরা জানো যে রসায়ন প্রথম পত্র, রসায়ন প্রথম পত্রে কিন্তু তোমাদের টোটাল 5টা চ্যাপ্টার ছিল। এই 5টা চ্যাপ্টার থেকে তোমাদের প্রথম অধ্যায় বাদ দেওয়া হয়েছে আর 4টি অধ্যায় রাখা হয়েছে, এবং সেখানেও কিছু সংক্ষিপ্ত করা হয়েছে। আর রসায়ন যে দ্বিতীয় পত্র, এখানেও 5টি অধ্যায় আছে। এই 5টি অধ্যায়ের মধ্যে পঞ্চম যে অধ্যায়টি সেটি বাদ দেওয়া হয়েছে আর 4টি অধ্যায় রাখা হয়েছে। তো এখানে পরীক্ষার যে মানবন্টন বরাবর আগের মতোই যেটা ছিল সেটাই থাকবে। মানবন্টনে তেমন কোনো পরিবর্তন নেই। এখানে টোটাল 8টা প্রশ্ন দেওয়া থাকবে ক্রিয়েটিভ, এবং সেখান থেকে 5টার উত্তর দিতে হবে। একটাতে 10 করে থাকবে, 5 10 50। ওকে, এমসিকিউ 25টা থাকবে, সময় একই থাকবে, সব কিছুই ঠিক আছে। তাহলে চেঞ্জটা কোথায়, পরিবর্তনটা কোথায়? চেঞ্জ বা পরিবর্তনটা হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা, যে এখানে তোমাদের সিলেবাসটাকে একটু সংক্ষিপ্ত করা হয়েছে। তা আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব, আজকে আমার আলোচনা যেটা দিয়ে শুরু হবে সেটা হচ্ছে, আমি রসায়ন দ্বিতীয় পত্র এর দ্বিতীয় অধ্যায় যেটা জৈব রসায়ন, এটা নিয়ে আলোচনা শুরু করব। কারণ এখানে বেশিরভাগ যারা এইচএসসি স্টুডেন্ট, তাদের বেশিরভাগেরই এই জায়গায় সমস্যা। তো সেটাই আমি বেসিক্যালি হাইলাইট করব। পরীক্ষায় এখান থেকে কী ধরনের কোশ্চেন হতে পারে, কীভাবে সেগুলোকে প্রিপারেশান নিতে হবে, শিখন ফলগুলো একটার সাথে আরেকটাকে কানেক্ট করে কীভাবে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, সেটাই কিন্তু আমি এখানে আলোচনা করার চেষ্টা করব। আর আজকের এই ক্লাসে দেশের বিভিন্ন স্থান থেকে যে সমস্ত সম্মানিত অভিভাবক এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী জয়েন করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তাদেরকে আমি সালাম জানাচ্ছি। এবং এখানে শিক্ষার্থীরা, তোমরা যারা জয়েন করেছো, তোমরা যেন সর্বোচ্চ উপকৃত হতে পারো ক্লাসটা থেকে, সেটাই আমি আশা করছি। এবং পুরো ক্লাসটা জুড়েই তোমরা আমার সাথে থাকবে। আমি বরাবরের মতোই তোমাদের সাথে আছি, মোহাম্মদ জাহিদুল হক, সহকারী অধ্যাপক, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। তো এখানে ক্লাস চলাকালীন সময়ে জৈব রসায়ন থেকে তোমরা বিভিন্ন ধরনের প্রশ্ন আমাকে করতে পারবে। আমি সেগুলোর উত্তর তোমাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করেছো। এখানে মরিয়ম জাহান, ওয়ালাইকুম সালাম। তাসনিম চৌধুরী, আরিবা, ধন্যবাদ। তোমরা কে কোন কলেজ থেকে জয়েন করেছো, তোমাদের কলেজগুলো একটু লিখে জানিয়ে দাও প্লিজ। সাজিদুল ইসলাম, লিপটন, আচ্ছা, চুয়াডাঙ্গা গভর্নমেন্ট কলেজ থেকে জয়েন করেছো। আচ্ছা, তারপর হচ্ছে সুমাইয়া আক্তার, দনিয়া ইউনিভার্সিটি কলেজ থেকে জয়েন করেছো। তারপরে হলো, আচ্ছা, জি 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 তারপর হচ্ছে ফারজানা আক্তার, খুলনা থেকে জয়েন করেছো, ধন্যবাদ। আচ্ছা, মাসুদ রানা জয়েন করেছে ফজিলাতুন্নেসা মুজিব কলেজ থেকে, ধন্যবাদ মাসুদ রানা। মোহাম্মদ, আচ্ছা, লালন সরকার জয়েন করেছে সিরাজগঞ্জ পুলিশ লাইন থেকে, ওকে ফাইন। রাফিদ, ওকে রাফিদ, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, আরমান হোসেন, নওগাঁ গভর্নমেন্ট কলেজ থেকে জয়েন করেছো।
ওকে, সাইদুল ইসলাম। ওকে সাইদুল, ধন্যবাদ। তোমরা তোমাদের এই ক্লাসটি তোমরা শেয়ার করে দাও, যেন তোমাদের পরিচিত যারা আছে তারা যেন সবাই এই ক্লাসটি দেখতে পারে এবং ক্লাসে অংশগ্রহণ করতে পারে। তাহলে আমি আর দেরি না করে আলোচনা শুরু করতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদের জৈব রসায়নের যে সিলেবাস, মানে কি কি আসলে শর্ট সিলেবাস আছে, আসলে মানে তেমন কিছুই, মানে খুব কম সংখ্যক জিনিস বাদ দেওয়া হয়েছে, বেশিরভাগই রাখা হয়েছে। যেমন এখানে কার্যকরীমূলক রাখা হয়েছে, সমগোত্রীয় শ্রেণী রাখা হয়েছে, সমানতা যেটা পুরাটাই রাখা হয়েছে। তারপরে জৈব বিক্রিয়ায় যখন ঘটে তখন বন্ধনের যে ভাঙন ঘটে, সুষম বিষম ভাঙনের ফলে যে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, ফ্রি রেডিক্যাল, কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন, কার্বানায়ন বা কার্বন অ্যানায়ন বা কার্বেনায়ন যেটাকে বলা হয়, এগুলো সবগুলোই কিন্তু রাখা হয়েছে। পাশাপাশি জৈব বিক্রিয়ার যে কৌশলগুলো আছে সেটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী যুদ্ধ বিক্রিয়া, তারপরে কেন্দ্রাকর্ষী যুদ্ধ বিক্রিয়া, তারপর হচ্ছে আমাদের ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, সেগুলো রাখা হয়েছে। অ্যারোমেটিক যৌগের মধ্যে বেনজিন এবং টলুইন তাদের প্রস্তুতি রাখা হয়েছে। এলিফেটিক যৌগের মধ্যে তোমার অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এদের প্রস্তুতিগুলো রাখা হয়েছে, শনাক্তকারী পরীক্ষা রাখা হয়েছে। অ্যালকোহল, ইথার প্রস্তুতি রাখা হয়েছে, অ্যালডিহাইড, কিটোন প্রস্তুতি রাখা হয়েছে। তারপর হচ্ছে অ্যাসিড, তারপরে এমিন তাদের প্রস্তুতি এবং শনাক্তকারী যেগুলো পরীক্ষা, সেগুলো সবগুলোই রাখা হয়েছে। পাশাপাশি অ্যারোমেটিক যৌগের মধ্যে সক্রিয়কারীমূলক, নিষ্ক্রিয়কারীমূলক সেগুলো আছে। সেখানে অর্থপ্যারা, মেটানির্দেশকমূলক যেগুলো, সেগুলো কিন্তু রাখা হয়েছে। সো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সিলেবাসে যা কিছু আছে তার উপরে ভিত্তি করেই আমাদের আজকের আলোচনাটা আমরা সাজিয়েছি। তো আমি এখানে প্রথমেই যে জিনিসটা বলতে চাই তোমাদেরকে, সেটা হচ্ছে মানে কিভাবে এই সংক্ষিপ্ত সিলেবাসে যে শিখনফলগুলো আছে সেগুলোকে কিভাবে কানেক্ট করে পরীক্ষায় কোশ্চেনগুলো হতে পারে এবং সেগুলোর উত্তর কিভাবে তুমি দিতে পারবে, সেটা আমি এখন এক এক করে কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখাবো। প্রথমে আসি আমরা নাম্বার 1, CaC2 প্লাস পানি। এখানে পাওয়া গেল এক্সের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া দেওয়া হলো, উপস্থিত আছে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট, পাওয়া গেল ওয়াই। এখন এখানে প্রশ্ন করা হলো এক্স ও ওয়াই এর একটি পার্থক্যকারী পরীক্ষা লিখো, এটা হচ্ছে প্রশ্ন। সো ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করে দেখো প্রশ্নটা কীভাবে সাজানো হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ CaC2, you know the name of the compound, it is calcium carbide. When calcium carbide mix with water, the product is X. তো X এর সাথে again হাইড্রোজেন কেমিক্যাল রিঅ্যাকশনে পার্টিসিপেট করছে in presence of palladium and barium sulfate, then we will get a new product and that is Y. আমরা Y পেলাম। এখন প্রশ্নটা হচ্ছে X ও Y এর মধ্যে একটি পার্থক্যকারী পরীক্ষা আমাদেরকে এখানে লিখতে বলছে। তাহলে এটা চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করছি প্রিয় শিক্ষার্থীরা। এখানে SSC 2021 সংক্ষিপ্ত সিলেবাস, রসায়ন দ্বিতীয় পত্র, দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন নিয়ে আলোচনা হচ্ছে। তো এখন এইটা হচ্ছে প্রশ্ন যে এখানে এক্স ও ওয়াই এর মধ্যে একটা পার্থক্যকারী পরীক্ষা আমাদেরকে লিখতে বলছে। তাহলে এখানে আমরা প্রথমেই চেনার চেষ্টা করব এক্সটা কি, ওয়াইটা কি। তোমরা কি কেউ বলতে পারবে হোয়াট ইজ এক্স অ্যান্ড হোয়াট ইজ ওয়াই? এখানে এক্সটা কি আর ওয়াইটা কি? ওকে, তোমরা যারা ক্লাসে জয়েন করেছো তোমরা আমার সাথে জাস্ট একটু রেসপন্ড করবা, এটা আমি আশা করছি, যে এখানে এক্সটা কি আর এখানে ওয়াইটা কি। হোয়াট ইজ এক্স অ্যান্ড হোয়াট ইজ ওয়াই? হ্যাঁ, আজকে থেকে প্রথম ক্লাস আজকে থেকেই, রসায়নের ক্লাসটা আজকে থেকে শুরু হচ্ছে এবং ধারাবাহিকভাবে ক্লাসগুলো চলতে থাকবে। তোমাদের সিলেবাসে যতগুলো আছে অধ্যায় সবগুলোকেই কমপ্লিট করা হবে। ওকে, তাহলে আমরা যদি একটু রেসপন্ড করো তোমরা যে এখানে এক্স কী হতে পারে, ওয়াইটা কী হতে পারে, তাহলে আমি এটার উত্তর দিই। ডিয়ার স্টুডেন্টস, এখানে আচ্ছা একজন বোধহয় উত্তর দিয়েছো সম্ভবত, সেটা হচ্ছে মোহাম্মদ সাইদুল ইসলাম। ওকে সাইদুল, তোমার উত্তর সঠিক হয়েছে। এখানে এক্সটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইডের সাথে যখন পানি রিয়াকশন করে তখন যেটা তৈরি হয় সেটা হচ্ছে C2H2 তৈরি হয়, এটাকে বলা হয় অ্যাসিটিলিন বা ইথাইন। আর অ্যাসিটিলিনের সাথে যখন হাইড্রোজেন বিক্রিয়া করবে তো হাইড্রোজেনের বিক্রিয়া তৈরি হবে ইথিলিন তৈরি হবে। তাহলে এক্সটা হচ্ছে ইথাইন বা অ্যাসিটিলিন আর ওয়াইটা হচ্ছে আমাদের এখানে ইথিন। এখানে মনে রাখবা যখন প্যালাডিয়াম বেরিয়াম সালফেট থাকবে তখন এই যে অ্যালকাইন মানে ট্রিপল বন্ড, এই যে ইথাইনটা হচ্ছে
CH ট্রিপল বন্ড CH, এর সাথে যখন হাইড্রোজেন রিয়াকশান করবে তো রিয়াকশানটা কিন্তু চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত ট্রিপল বন্ডটা সিঙ্গেল বন্ড না হবে। তার মানে এখানে কিন্তু তোমার ফাইনাল প্রোডাক্ট হওয়ার কথা ইথেন, কিন্তু তুমি যদি রিয়াকশানটাকে তুমি ইথেনে থামাতে চাও, অর্থাৎ রিয়াকশানটা যেন ইথেনেই থেমে যায়, দেন তোমাকে কি করতে হবে, প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট ব্যবহার করতে হবে। এটাকে লিন্ডলার প্রভাবক বলে। তো এই প্রভাবকটা ব্যবহার করলে বিক্রিয়াটা এখানেই তোমার থেমে যাবে, অর্থাৎ ইথেনে বিক্রিয়াটা থেমে যাবে। তো ইথেনে যদি বিক্রিয়াটা তোমার থেমে যায় তাহলে আমরা দুইটা যৌগ পেলাম, একটা হচ্ছে ইথাইন আর একটা হচ্ছে আমাদের ইথেন। তো এদের মধ্যে আমাদেরকে পার্থক্যকারী পরীক্ষা লিখতে বলছে। তাহলে ইথিন এবং ইথেনের মধ্যে আমাদেরকে পার্থক্যকারী পরীক্ষা লিখতে বলছে। তাহলে ইথিন যেটা C2H2, এটা হচ্ছে অম্লীয়, কারণ এটা একটা সীমান্তিক অ্যালকাইন। অ্যালকাইন যেগুলো সীমান্তিক হবে, যেগুলোতে ট্রিপল বন্ড থাকবে, সেগুলো হচ্ছে অম্লীয় হবে। আর ইথিন যেটা, সেটা কিন্তু অম্লীয় না। তাহলে এদের মধ্যে পার্থক্য করার জন্য আমরা ব্যবহার করব অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড, এই মিশ্রণটা ব্যবহার করব। ব্যবহার করলে এখানে এই যে ইথাইনটা, এটা বিক্রিয়া করবে, এটা বিক্রিয়া করে লাল বর্ণের অধাক্ষেপ তৈরি করবে। ওকে, আর ইথিনটা এখানে কোনো বিক্রিয়া করবে না। ইথাইনটা অম্লীয় এবং এটা বিক্রিয়া করে অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে সেটা লাল বর্ণের অধাক্ষেপ উৎপন্ন করবে, আর ইথিনটা কোনো বিক্রিয়া করবে না। তাহলে বিক্রিয়ার সমীকরণটা কেমন হবে? এটা হচ্ছে ইথাইন, এটা হচ্ছে অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড। তাহলে রিয়াকশনের ফলে আমরা পাবো CuC ট্রিপল বন্ড CCU প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড, এবং এটা হচ্ছে একটা অধাক্ষেপ তৈরি করবো, অধাক্ষেপটার কালার হচ্ছে লাল। ওকে, তাহলে এটাই হচ্ছে এদের মধ্যে পার্থক্যকারী পরীক্ষা। তাহলে আমাদের যদি এখানে থাকে ইথিন এবং ইথাইন, তাহলে এটা হচ্ছে যারা 2021-এর যারা পরীক্ষার্থী তাদের জন্য আমাদের এই আলোচনাটা বেসিক্যালি, এবং এটা তো একবার শেষ হয়েছে। তো এখন আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো বেসিক্যালি এখানে হাইলাইট করা হবে। আর তোমরা যদি ডিটেলস কোনো কিছু জানতে চাও তাহলে অবশ্যই আমাকে বলবে, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। ওকে, শেখ তাহমিদ, আসলে এখানে আমাদের এই আলোচনাগুলো একবার হয়েছে। তো যারা এসএসসি পরীক্ষার্থী 2021-এর, তো আমরা ইয়েস ওকে, যদি তোমরা তোমাদের কোনো প্রশ্ন ডিটেলস জানতে চাও অবশ্যই আমি সেটা তোমাদেরকে ডিটেলস বলার চেষ্টা করব। তাহলে এটা আমাদের একটা প্রশ্ন আমরা জানলাম। এখানে অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড দিয়ে এই কাজটা করা যায়। আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট। অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট যে দ্রবণ আছে, এই দ্রবণটা ব্যবহার করেও আমরা অ্যালকিন এবং অ্যালকাইনের পার্থক্য করতে পারি। যদি অ্যালকাইন হয়, যেমন ইথাইন, এর মধ্যে যদি আমরা অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট যোগ করি তাহলে এখানে তৈরি হবে AgC ট্রিপল বন্ড CAG প্লাস অ্যামোনিয়াম নাইট্রেট, এবং এটা হচ্ছে, এটাকে বলা হয় সিলভার কার্বাইড বা সিলভার এসিটিলাইট বা সিলভার ইথাইনাইড, এবং এর কালারটা হলো সাদা, সাদা বর্ণের একটা অধাক্ষেপ পড়বে। সো যখন তোমাকে কোনো অ্যালকিন দেওয়া হবে এবং অ্যালকাইন দেওয়া হবে, তুমি যদি অ্যালকিন এবং অ্যালকাইনের, অ্যালকিন মানে ডাবল বন্ডযুক্ত যৌগ আর অ্যালকাইন মানে ট্রিপল বন্ডযুক্ত যৌগ, তো তাদের মধ্যে যদি তুমি পার্থক্য করতে চাও তাহলে তোমাকে ব্যবহার করতে হবে অ্যামোনিয়াক্যাল কিউপ্রাস ক্লোরাইড, মানে অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড বা অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ ব্যবহার করতে হবে। ব্যবহার করলে কি হবে, এখানে তুমি অধাক্ষেপ পাবে, অধাক্ষেপের কালার আছে, সিলভারের ক্ষেত্রে সাদা অধাক্ষেপ পাবে আর কপারের ক্ষেত্রে লাল অধাক্ষেপ পাবে, কিন্তু অ্যালকিনগুলো এই বিক্রিয়া প্রদর্শন করবে না। এভাবে আমরা এদের মধ্যে পার্থক্য করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। এবারে আমরা আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। দুই নম্বর প্রশ্নে চলে যাই আমরা। 2 নম্বর প্রশ্ন হলো যে কোশ্চেন 2 যেটা আমাদের, আচ্ছা
এবারে প্রশ্ন হলো CH3 CH ডাবল বন্ড CH2 এর সাথে ওজনের বিক্রিয়া দেওয়া হলো। তো ওজনের বিক্রিয়ায় এখানে পাওয়া গেল CH3 CH এরকম একটা যৌগ তৈরি হলো। তাহলে এটা হচ্ছে একটা অ্যালকিন, এটার নাম হচ্ছে প্রোপিন। প্রোপিন প্লাস ওজন বিক্রিয়া করে একটা যৌগ তৈরি করলে এটা একটা ওজোনাইট যৌগ। এই যৌগটাকে যখন পানি দ্বারা আদ্রমিশ্রিত করা হলো জিঙ্ক চুনের উপস্থিতিতে, তো দুইটা পার্ট আলাদা হয়ে গেল। একটা হলো CH3 CHO আর একটা হলো HCHO। এটার নাম দেওয়া হলো X, এটার নাম দেওয়া হলো Y। ওকে, অথবা একবার যদি XY দিয়েছি আমি XY না দিয়ে একটার নাম মনে করে দিলাম আমি এখানে A, আর এটার নাম দিলাম এখানে B, AB দেওয়া হয়েছে। দিয়ে বলা হলো যে তাহলে এই বিক্রিয়াটা কিন্তু একটা ওজোনোলাইসিস বিক্রিয়া, এটাকে বলা হয় ওজন বিশ্লেষণ বিক্রিয়া বা ওজোনোলাইসিস বিক্রিয়া। তো এখন বলা হচ্ছে যে A এবং B এর মধ্যে কোনটি কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়ায় অধিক সক্রিয়। এখানে জৈব রসায়নে যতগুলো প্রশ্ন বিভিন্ন বোর্ডে এসেছে, বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে তোমরা দেখতে পাবা প্রায় 80% যে কোশ্চেন তার মধ্যে এইটা পাবা, অর্থাৎ AB এর কোনটি কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়ায় অধিক সক্রিয়। তার মানে দুইটা এলডিহাইড বা কিটোন এলডিহাইড দেওয়া থাকবে, দিয়ে বলবো যে কোনটা কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়ায় অধিক সক্রিয়। তো আমরা এটার উত্তর এখন আলোচনার চেষ্টা করতেছি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা লক্ষ্য করে দেখো যে আমরা যে A পেয়েছি, এ একটা এলডিহাইড, আবার যে B পেয়েছি সেটাও কিন্তু একটা এলডিহাইড। তো এলডিহাইডগুলোর বৈশিষ্ট্য হচ্ছে তারা সংযোজন বিক্রিয়া দেখায় বা তারা দ্রুত বিক্রিয়া দেখায়, বিকজ দে হ্যাভ কার্বন অক্সিজেন ডাবল বন্ড। কার্বন অক্সিজেন ডাবল বন্ড থাকার কারণে তারা দ্রুত বিক্রিয়া দেখায়। এখন এই যে তারা দ্রুত বিক্রিয়া দেখায় বা তারা যে সংযোজন বিক্রিয়া দেখায়, তো এখানে কার্বন অক্সিজেন ডাবল বন্ড থাকার কারণে তারা সংযোজন বিক্রিয়া দেখায়। এখন এই সংযোজন বিক্রিয়াটা অ্যালকিনে যে কার্বন কার্বন ডাবল বন্ড থাকে তারাও সংযোজন বিক্রিয়া দেখায়। তাহলে যারা অ্যালকিন তারাও সংযোজন বিক্রিয়া দেখাবে, আবার যারা এলডিহাইড কিটোন তাদের মধ্যে ডাবল বন্ড আছে তাই তারাও দ্রুত বা সংযোজন বিক্রিয়া দেখাবে। বাট দেয়ার এডিশন রিয়াকশন ইজ টোটালি ডিফারেন্ট। মানে সংযোজন বিক্রিয়া কিন্তু একরকম না। অ্যালকিন যারা তারা যে ধরনের সংযোজন বিক্রিয়া দেখায়, কার্বনিল যৌগ সেই ধরনের সংযোজন বিক্রিয়া দেখায় না, তাদের সংযোজন বিক্রিয়াটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের। কী ধরনের? অ্যালকিন যারা তারা ইলেকট্রোফাইল এর মাধ্যমে সংযোজন বিক্রিয়া দেখায়, অর্থাৎ তাদের সংযোজন বিক্রিয়ার নাম হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া বা ইলেকট্রোফিলিক এডিশন রিয়াকশন। আর যারা এলডিহাইড কিটোন তারা নিউক্লিওফাইলের মাধ্যমে সংযোজন বিক্রিয়া দেখায়, অর্থাৎ তাদের বিক্রিয়া হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে, তোমরা অনেকেই আমাকে বলতে পারো যে ইলেকট্রোফাইল কাকে বলে, নিউক্লিওফাইল কাকে বলে। ইলেকট্রোফাইল মানে হচ্ছে একটা কেমিক্যাল স্পিসিস, মনে করো NO2+, যার মধ্যে পজিটিভ চার্জ থাকবে বা ইলেকট্রন কম থাকবে এবং যেটা ইলেকট্রনকে আকর্ষণ করবে, নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে, এটা ইলেকট্রোফাইল। আর নিউক্লিওফাইল মানে হচ্ছে একটা কেমিক্যাল স্পিসিস যার মধ্যে নেগেটিভ চার্জ থাকবে, এর ফলে এটা নিউক্লিয়াসকে বা পজিটিভ চার্জকে আকর্ষণ করবে, তাই এটাকে বলা হয় নিউক্লিওফাইল। তাহলে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল দুইটা আলাদা পদার্থ। এখন ব্যাপারটা হচ্ছে যে যারা অ্যালকিন তারা এই ইলেকট্রোফাইল দ্বারা বিক্রিয়া দেখাবে, তাই তাদের দ্রুত বিক্রিয়াটার নাম ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া। আর যারা কার্বনিল যৌগ তারা নিউক্লিওফাইল দ্বারা আকৃষ্ট হবে এবং তারা নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া দেখাবে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে কার্বন আর অক্সিজেনের মধ্যে কার্বনের চেয়ে অক্সিজেনটা বেশি নেগেটিভ। এর ফলে কি হয়, এই বন্ধনের মধ্যে পোলারাইজেশন ঘটে এবং অক্সিজেনটা নেগেটিভ চার্জযুক্ত হয় আর কার্বনটা পজিটিভ চার্জযুক্ত হয়। তাহলে এখানে কিন্তু পোলারাইজেশনের ফলে এখানে পোলারিটির সৃষ্টি হয় এবং আংশিক নেগেটিভ ও পজিটিভ চার্জ এখানে তৈরি হয়। এই যে আংশিক নেগেটিভ পজিটিভ চার্জ তৈরি হওয়ার কারণেই কিন্তু এখানে ইলেকট্রোফাইল এটা বিক্রিয়ার জন্য আসে না, এখানে বিক্রিয়ার জন্য আসে যেটা সেটা হচ্ছে নিউক্লিওফাইল। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে আমাদের এসিটালডিহাইড এবং ফর্মালডিহাইড অর্থাৎ ইথানল এবং মিথানল, এই যে দুটো যৌগ লেখা হয়েছে, এদের কোনটা সক্রিয়তা বেশি হবে? তা আমি একটা বিক্রিয়া এখানে দেখাই। মনে করো CH3CHO এসিটালডিহাইড, তার সাথে হাইড্রোজেন সায়ানাইড মনে করো বিক্রিয়া করবে। তো এই বিক্রিয়ার প্রথমে যে ঘটনাটা ঘটে, হাইড্রোজেন সায়ানাইড থেকে হাইড্রোজেন আয়ন এবং সায়ানাইড আয়ন তৈরি হয়। তো এইটা হচ্ছে একটা নিউক্লিওফাইল, অর্থাৎ এটা নিউক্লিয়াসকে আকর্ষণ করবে, নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে, পরমাণুর কেন্দ্রকে আকর্ষণ করবে, কারণ এর মধ্যে নেগেটিভ চার্জ আছে, রাইট? এখন এসিটালডিহাইড যেটা সেটা হলো CH3CH ডাবল বন্ড। এই ধাপে যেটা হবে, নিউক্লিওফাইলটা এসে
এই যে কার্বনটা এটা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত আর এই অক্সিজেনটা হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত। তো এই সায়ানাইডটা এসে এই কার্বনটাকে অ্যাটাক করবে, এই যে কার্বনটাকে অ্যাটাক করবে। কার্বনটাকে যখন অ্যাটাক করবে, অ্যাটাক করলে তৈরি হবে CH3C, এটা H, ওটা মাইনাস হয়ে গেল, সায়ানাইড এটাকে আক্রমণ করবে। এটা হচ্ছে আরেকটা স্টেপ। আর পরের স্টেপে কি হবে? পরের স্টেপে এই যে যৌগটা আছে, সরি আয়নটা আছে, অর্থাৎ CH3C, তারপরে H, তারপরে এখানে CnO মাইনাস, তার সাথে এখানকার এই যে পজিটিভটা এটা বিক্রিয়া করবে, বিক্রিয়া করে তৈরি করবে CH3C, এখানে H, এটা OH হয়ে গেল, আর এটা Cn হয়ে গেল। এই হচ্ছে আমাদের বিক্রিয়া। তো বিক্রিয়াটায় আমরা দেখতে পাচ্ছি যেটা অ্যাটাক করতেছে জৈব যৌগটাকে, সেটা একটা নিউক্লিওফাইল, তাই এটা নিউক্লিওফিলিক বিক্রিয়া। আর দুইটা বস্তু বিক্রিয়া করে একটা বস্তু তৈরি করছে, তাই এটা যুদ্ধ বিক্রিয়া। তাই পুরাটার নাম হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া বা কেন্দ্রাকর্ষী যুদ্ধ বিক্রিয়া। এখন বলা হচ্ছে এই কেন্দ্রাকর্ষী যুদ্ধ বিক্রিয়ার মধ্যে এই দুইটা যৌগই দেখাবে, এটাও দেখাবে, এটাও দেখাবে, দুইটাই কিন্তু কেন্দ্রাকর্ষী যুদ্ধ বিক্রিয়া দেখাবে। কিন্তু দেখালেও এদের মধ্যে বলা হচ্ছে যে সক্রিয়তা কোনটার বেশি। আচ্ছা, এখন সক্রিয়তার ব্যাপারে আসি। এখানে সক্রিয়তাটা নির্ভর করে দুইটা বিষয়ের উপরে। একটা হচ্ছে এখানে যে CO কার্বনটা আছে, এই কার্বনের উপরে পজিটিভ চার্জ কতটুকু আছে তার উপরে। আরেকটা হচ্ছে স্টেরিও বাধা, তার উপরে নির্ভর করবে সক্রিয়তা। কার্বন যত বেশি পজিটিভ চার্জযুক্ত হবে, নিউক্লিওফাইল তত তাড়াতাড়ি এটাকে অ্যাটাক করতে পারবে। নিউক্লিওফাইল যত তাড়াতাড়ি কার্বনকে অ্যাটাক করতে পারবে, বিক্রিয়ার স্পিড তত বাড়বে। আরেকটা হচ্ছে স্টেরিও বাধা। নিউক্লিওফাইল আসার সময় এই কার্বনের সাথে যে গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলো কিন্তু নিউক্লিওফাইলকে আসার ক্ষেত্রে একটা ব্যারিয়ার দেবে, একটা বাধা দেবে, আসতে দেবে না। তো এই বাধাটা যত বেশি হবে, নিউক্লিওফাইলের আসার প্রবণতা তত কমে যাবে, এর ফলে সক্রিয়তা তত কমে যাবে। তাহলে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। তাহলে আমরা প্রথমে আসি CH3, তারপরে হচ্ছে CHO, আর আরেকটা অ্যালডিহাইড হলো HCHO। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে CO গ্রুপ এখানেও আছে, এখানেও আছে। তাহলে এখানকার COটা, ওই অক্সিজেনটা হচ্ছে নেগেটিভ আর কার্বনটা হচ্ছে পজিটিভ। এখানে অক্সিজেনটা হচ্ছে আমাদের নেগেটিভ আর কার্বনটা হচ্ছে আমাদের পজিটিভ। তাহলে নিউক্লিওফাইল হিসেবে সায়ানাইড মনে করো এখানেও অ্যাটাক করবে, এখানেও অ্যাটাক করবে, এই কার্বনকেও অ্যাটাক করবে, এই কার্বনকে অ্যাটাক করবে। তাহলে দুই কার্বনকে যদি অ্যাটাক করে, তাহলে এখানে আমরা প্রথমে স্টেরিও বাধার কথা চিন্তা করি। স্টেরিও বাধার কথা যদি চিন্তা করি, তাহলে এখানে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু হাইড্রোজেন আছে। আমরা যদি স্টেরিও বাধার কথা চিন্তা করি, এটা কিন্তু হাইড্রোজেন আর এটা হচ্ছে মিথাইল। তাহলে একটা বড় গ্রুপ আছে, তাই এখানে স্টেরিও বাধাটা বেশি। আর এখানে এটাও হাইড্রোজেন, এটাও হাইড্রোজেন, তাহলে দুইটা গ্রুপই কিন্তু ছোট। তাহলে ছোট গ্রুপ থাকলে সায়ানাইড যখন কার্বনকে অ্যাটাক করে, তখন স্টেরিও বাধাটা হচ্ছে কম, রাইট? তাহলে স্টেরিও বাধাটা যেহেতু কম, তাহলে সহজেই কিন্তু সায়ানাইড এই কার্বনকে অ্যাটাক করতে পারবে। আর এখানে মিথাইল গ্রুপ বড় একটা গ্রুপ, তাহলে এখানে স্টেরিও বাধাটা বেশি, তাই সায়ানাইড কিন্তু কার্বনকে সহজে অ্যাটাক করতে পারবে না। মানে করলেও অ্যাটাক করার টেন্ডেন্সি কিন্তু কম। স্টেরিও বাধার কথা যদি চিন্তা করি, তাহলে স্টেরিও বাধা বিবেচনা করলে এইটার চাইতে এই নিচের যৌগটা সক্রিয়তা বেশি, কারণ এখানে সায়ানাইড সহজেই আসতে পারবে, কারণ এই দুইটা গ্রুপ ছোট, তাই এটা তেমন বাধা দিতে পারবে না। এবার আসো কার্বন পরমাণুতে পজিটিভ চার্জ। এই যে কার্বনটা আছে, এই কার্বনের যে পজিটিভ চার্জ মিথাইলমূলক ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে এবং সেই ইলেকট্রন দান করে কার্বনের এই পজিটিভ চার্জকে প্রশমিত করার চেষ্টা করে। এখানে দেখা যাচ্ছে যে কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত, তারা কিন্তু মিথাইল মূলকের মতো ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে না। তাহলে মিথাইল মূলক যদি কার্বনকে ইলেকট্রন দান করে, তাহলে এখানকার চার্জটা বেশি পরিমাণে প্রশমিত হবে। এই পজিটিভ চার্জ যদি প্রশমিত হয়, তাহলে নেগেটিভের আসার টেন্ডেন্সি এখানে কমে যাবে। আর এখানে কিন্তু পজিটিভকে প্রশমিত করার মতো কেউ নেই, তাই এখানে পজিটিভের পরিমাণ আর এখানকার পজিটিভের পরিমাণ যদি কম্পেয়ার করা যায়, তাহলে এখানকার চেয়ে এখানে পজিটিভ চার্জটা বেশি, তাই সায়ানাইড এখানে তাড়াতাড়ি আসবে। তাহলে এই দুইটা বিষয় বিবেচনা করে বলা যায় যে এই অ্যালডিহাইডের চেয়ে নিচেরটার সক্রিয়তা হচ্ছে কেন্দ্রাকর্ষী যৌগ বিক্রিয়া বেশি, অর্থাৎ ফর্মালডিহাইড হচ্ছে এই অ্যাসিটালডিহাইডের চেয়ে বেশি সক্রিয় ইন নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন। বিষয়টা ক্লিয়ার? একটু ফিডব্যাক দাও, বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, রাতুল জয়েন করেছো না? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা বিষয়টা বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানাও, যারা যারা তোমাদের। আচ্ছা, তাহমিনা খাতুন, থ্যাংক ইউ ভেরি মাচ। সাইদুল ইসলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। সাজিদুল ইসলাম, আচ্ছা, লালন সরকার, থ্যাংক ইউ। ইয়েস, CH3 অ্যালকাইল মৌলগুলি ইলেকট্রনের ডোনার হিসেবে কাজ করে। ধন্যবাদ। আচ্ছা, হুমায়রা রশিদ, সোহা,
আচ্ছা, সাইদুল ইসলাম। তাহলে শেষের কথাগুলো আরেকবার বলছি, সাইদুল ইসলাম। সেটা হচ্ছে যে তাহলে দুইটা বিষয় আমাদেরকে কনসিডার করতে হবে। একটা হচ্ছে দ্য স্টিয়ারিক হিন্ড্রেন্স, স্টেরিও বাধা, আর একটা হচ্ছে দ্য চার্জ অফ দ্য পজিটিভ চার্জ অন দ্য কার্বনিল কার্বন। তাহলে এখানে আমাদের এই যে দুইটা অ্যালডিহাইড, অ্যাসিটালডিহাইড এবং ফর্মালডিহাইড, এদের মধ্যে দেখা যাচ্ছে যে মিথাইলমূলক থাকার কারণে এখানে পজিটিভ চার্জটা কমে গেছে, আর এখানে কোনো মিথাইলমূলক নাই, তাই পজিটিভ চার্জ কমে নাই। পজিটিভ চার্জ এখানে বেশি আছে, এখানে কম আছে, তাহলে নিউক্লিওফিলটা এখানে আগে অ্যাটাক করবে, তাহলে এটা সক্রিয়তা বেশি। এবারে যদি স্টেরিও বাধার কথা চিন্তা করি, তাহলে এখানে মিথাইলমূলক আছে, এটা একটু বড় গ্রুপ, আর এখানে দুইটাই হাইড্রোজেন ছোট গ্রুপ। তাহলে ছোট গ্রুপগুলো নিউক্লিওফিলকে আসার ক্ষেত্রে যে বাধাটা দেবে, বড় গ্রুপ থাকলে বাধাটা আরও বেশি দেবে। তাহলে এখানে স্টেরিও বাধা বেশি, এখানে স্টেরিও বাধাটা কম। স্টেরিও বাধা কম বলে সায়ানাইড সহজেই এটাকে অ্যাটাক করতে পারবে, আর যত সহজে অ্যাটাক করতে পারবে সক্রিয়তা তত পারবে। তো সেই হিসেবে এটা সক্রিয়তা বেশি। ক্লিয়ার? সাইদুল ইসলাম, হ্যালো। আচ্ছা, ওকে। এবারে আমরা আরেকটা প্রশ্নে চলে যাই। সেটা হলো তিন নম্বর কোশ্চেনে চলে যাই। কোশ্চেনটা এরকম, C4H10O এর তিনটি সমান A B C, ABC তিনটি সমাণু, তিনটি এটা হচ্ছে গাঠনিক সমান। তাহলে C4H10O এর তিনটি গাঠনিক সমাণু, একটি হচ্ছে A, একটি B, একটি C। তো এর সাথে যখন যোগ করা হয় লুকাস বিকারক, এখানে সাথে সাথে অধক্ষেপ পড়ে। বি এর সাথে লুকাস বিকারক যখন যোগ করা হয় 5 থেকে 10 মিনিটে অধক্ষেপ পড়ে। আর সি এর সাথে যখন লুকাস বিকারক যোগ করা হয় তখন অধক্ষেপ পড়তে দীর্ঘ সময় লাগে। সাধারণ তাপমাত্রায় কম সময় অধক্ষেপটা পড়ে না, অনেক দীর্ঘ সময় লাগে। এই এখন এখান থেকে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে। বলা হয়েছে যে এ বি সি শনাক্ত করো এবং তাদের IUPAC নাম লিখো। এটা হচ্ছে একটা প্রশ্ন। ABC শনাক্ত করো এবং তাদের IUPAC নাম লেখো। আরেকটা প্রশ্ন হচ্ছে কোনটি আলোক সমানুতা দেখায়, এটা হচ্ছে আরেকটা প্রশ্ন। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করে দেখো, উই হ্যাভ এ কেমিক্যাল ফর্মুলা দ্যাট ইজ C4H10O এবং এর তিনটি গাঠনিক সমাণু আছে, একটা হচ্ছে A, একটা B, একটা C। এখন when a react with Lucas reagent it will give precipitate, immediate precipitate, আমরা সাথে সাথে অধক্ষেপটা পাবো। আর বি যখন লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করে এখানে অধক্ষেপ তৈরি হয় সাদা রঙের, কিন্তু সেটাতে সময় লাগে 5 থেকে 10 মিনিট। আর সি এর সাথে যখন বিক্রিয়া হয় তখন এখানে অধক্ষেপটা পড়তে দীর্ঘ সময় লাগে। ওকে, এখন আমাদেরকে দুইটা প্রশ্ন করেছে। একটা প্রশ্ন হচ্ছে ABC শনাক্ত করো এবং তাদের IUPAC নাম লেখো, নামকরণ তোমাদের সিলেবাসে আছে। আরেকটা হচ্ছে কোনটি আলোক সমানুতা দেখায়, অর্থাৎ এই ABC এর মধ্যে কোনটা অপটিক্যালি অ্যাক্টিভ, কোনটা আলোক সমানুতা দেখায়, সেটা আমাদেরকে এখানে জানতে চেয়েছে। তাহলে আমরা এখন এটার উত্তর দেওয়ার চেষ্টা করি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে সংকেতটা হলো C4H10O। তো যদি কোনো যৌগের সংকেত CnH2n+2O এই টাইপের হয়, লক্ষ্য করে দেখো CnH2n+2O এই টাইপের যদি হয়, তাহলে সেটা দ্বারা যে সমাণুগুলো লেখা যাবে তার মধ্যে একটা হচ্ছে অ্যালকোহল আর একটা হচ্ছে আমাদের ইথার। তাহলে ABC এর কথা যে বলা হয়েছে, তাহলে ABC এর অ্যালকোহলও হতে পারে, ইথারও হতে পারে। এখন লুকাস বিকারক মানে হলো জিঙ্ক ক্লোরাইড এবং HCl এর মিশ্রণকে বলা হয় লুকাস বিকারক। এই যে জিঙ্ক ক্লোরাইড এবং HCl এর মিশ্রণকে বলা হয় লুকাস বিকারক। তাহলে এই যে লুকাস বিকারকের সাথে যারা বিক্রিয়া করে তারা কিন্তু অ্যালকোহল, ইথার কিন্তু লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করবে না। তাহলে এই যে ZnCl2 এবং HCl এর সাথে অ্যালকোহলটা তোমার বিক্রিয়া করবে, তাহলে আমরা বলতে পারি যে ABC এরা সবাই হলো অ্যালকোহল।
এখন আরেকটা ইনফরমেশান আছে, সেই ইনফরমেশানটা হচ্ছে যে অ্যালকোহলের ডিগ্রি যদি হয় 3 ডিগ্রি, তাহলে সে লুকাস বিকর্গের সাথে সাথে বিক্রিয়া করবে, সাথে সাথে ইমিডিয়েট। আর যদি 2 ডিগ্রি হয় তাহলে সে 5 থেকে 10 মিনিট সময় নেবে। আর যদি 1 ডিগ্রি হয় তাহলে সে দীর্ঘ সময় নেবে। সো আমরা বলতে পারি যে এই যে C4H10O সংকেত দ্বারা যে 3টি অ্যালকোহল ABC বলা হয়েছে, তার মধ্যে A হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল, B হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, আর C হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এখন আমরা সেগুলো ফর্মুলা লিখব। এখন সেগুলো ফর্মুলা আমরা লিখব। সেটা হচ্ছে C4H10O দ্বারা 3 ডিগ্রি অ্যালকোহল যদি আমরা লিখি, 3 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে এরকম। এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক। এখন যেহেতু 4টা কার্বন আছে, তাহলে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন দিলাম, দিয়ে CH3 দিলাম, CH3 দিলাম, CH3 দিলাম। তাহলে এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল, তাহলে এটাই হচ্ছে আমাদের A। এরপর আসো 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক হলো এখানে CH এরকম, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক। তাহলে এখানে কার্বন আছে 4টা, তাহলে একটা কার্বন আছে, তাহলে এখানে কার্বন দাও 2টা, এখানে কার্বন দাও 1টা, তাহলে CH3 আর এটা হলো C2H5। তাহলে এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল বা সেকেন্ডারি অ্যালকোহল। আর 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক হলো CH2OH এটা। তাহলে এখানে টোটাল কার্বন আছে 4টা, তাহলে এখানে 3টা কার্বন দাও, তার মানে এটা CH3 CH2 CH2। তাহলে এটা হচ্ছে আমাদের A, এটা 3 ডিগ্রি অ্যালকোহল, এটা 2 ডিগ্রি অ্যালকোহল, তাহলে এটা হচ্ছে আমাদের B, আর এটা 1 ডিগ্রি অ্যালকোহল, তাহলে এটাই হলো আমাদের C। ওকে, তাহলে আমাদেরকে ABC চিহ্নিত করতে বলছে। ইউ ক্যান সি দ্য ফর্মুলা অফ A, B অ্যান্ড C। তাহলে এটা হচ্ছে আমাদের A, এটা হচ্ছে আমাদের B, আর এটা হচ্ছে আমাদের C। তাহলে ABC তিনটাই আমরা কিন্তু এখানে লিখে ফেললাম। এখন বলতেছে হোয়াট উইল বি দেয়ার IUPAC নেম, অর্থাৎ এদের IUPAC নেম, ইউপ্যাক নেম কি সেটা জানতে চাইছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে এই যে যৌগটা আছে, এখানে লক্ষ্য করে দেখো কার্বন আছে টোটাল মূল শিকলে 1টা 2টা 3টা, এটা 1, এটা 2, এটা 3, তাহলে এটা হলো আমাদের শাখা। তাহলে এটার নাম হবে 2 মিথাইল। কার্বন যেহেতু 3টা আছে, তাহলে প্রোপান, তারপর হচ্ছে আমাদের 2 অল। তাহলে এটার নাম হচ্ছে 2 মিথাইল প্রোপান। কার্বন 3টা আছে তাই প্রোপান, তারপর হচ্ছে আমাদের 2 অল। এটা কিন্তু প্রোপেন হবে না, ইটা হবে না, প্রোপান বলতে হবে এটাকে, প্রোপান 2 অল, কারণ পরপর 2টা ভায়োল বা কনসোনেন্ট থাকতে পারে না। তাহলে এটা হচ্ছে কনসোনেন্ট, এটা হচ্ছে ভায়োল। তাহলে 2 মিথাইল প্রোপান 2 অল। আর এই যে এইটা, এখানে কার্বন আছে আমাদের টোটাল কয়টা, 4টা। এটাকে যদি আমরা একটু ভেঙে দেখাই, তাহলে এটাকে এইভাবে দেখানো যায়, এটা CH2, এটা হলো CH3। তাহলে কার্বন হচ্ছে 1টা 2টা 3টা 4টা, তাহলে এখানে কোনো শাখা নাই, তাহলে কার্বন 4টা, তাহলে এটার নাম বিউটান 2 অল, বিউটান 2 অল। আর এটা হচ্ছে আমাদের কার্বন 4টা আছে 1 2 3 4, তাহলে এটা হচ্ছে আমাদের বিউটান 1 অল। তাহলে একটা হচ্ছে বিউটান 2 অল, আর একটা হচ্ছে আমাদের বিউটান 1 অল। তাহলে এটার নাম 2 মিথাইল প্রোপান 2 অল, এটা হচ্ছে বিউটান 2 অল, এটা হচ্ছে বিউটান 1 অল। এই হলো তাদের IUPAC নাম। তোমরা কি বিষয়টা বুঝতে পেরেছো? যদি বুঝে থাকো তাহলে আমাকে একটু ফিডব্যাক দাও যে জিনিসটা ক্লিয়ার। আর যদি নেমিংয়ে কোথাও সমস্যা হয় তাহলে আমাকে প্রশ্ন করতে পারো। ডিয়ার স্টুডেন্টস, যে 3টা নাম আমরা লিখছি, এই 3টা নামের মধ্যে একটা হচ্ছে 2 মিথাইল প্রোপান 2 অল, এটা 3 ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে আমাদের বিউটান 2 অল, এটা 2 ডিগ্রি অ্যালকোহল, আর এটা হচ্ছে আমাদের বিউটান 1 অল, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। নেমিংটা ক্লিয়ার কিনা আমি জাস্ট একটু জানতে চাচ্ছি। হ্যালো, এটা আজকে থেকে প্রথম শুরু হলো আর কি। হ্যাঁ, আমরা রিভিশনে যাচ্ছি, তো প্রস্তুতি নিচ্ছি আমরা। ইয়েস, ওকে। সো ডিয়ার স্টুডেন্টস, তাহলে নেমিংটা ঠিক আছে, নেমিং সম্বন্ধে তোমাদের কোনো প্রশ্ন নাই। এখন আরেকটা প্রশ্ন এখানে আছে, সেটা হলো যে এই ABC এর মধ্যে কোনটা অপটিক্যালি অ্যাক্টিভ, মানে কোনটা আলোক সক্রিয়, কোনটা আলোক সক্রিয়, ABC এর মধ্যে কোনটা আলোক সক্রিয়, এটা আমাদেরকে বলতে বলছে। তাহলে আলোক সক্রিয়তার ক্ষেত্রে শর্ত হলো, আলোক সক্রিয়তা এর ক্ষেত্রে শর্ত হলো PPL, অর্থাৎ প্লেন পোলারাইজড লাইট, অর্থাৎ একতলীয় আলো। এই আলোর যে কম্পনের তল থাকে, এই তলকে যারা
বাম দিকে অথবা ডান দিকে ঘুরিয়ে দিতে পারে তাদেরকে বলা হয় আলোক সক্রিয় যৌগ। আলোক সক্রিয় যৌগ মানে হচ্ছে সেই সমস্ত যৌগ যারা একতলীয় আলোর কম্পনের তলকে বাম দিকে বা ডান দিকে, ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকে ঘুরিয়ে দিতে পারে, তাদেরকেই বলা হয় আলোক সক্রিয় যৌগ। আর আলোক সক্রিয়তার জন্য যৌগের মধ্যে থাকতে হবে, জৈব যৌগের মধ্যে থাকতে হবে কাইরাল কার্বন। আর কাইরাল কার্বন মানে এমন একটা কার্বন যে কার্বনের 4টা হাতে 4টা আলাদা গ্রুপ থাকবে। মনে করে একটা এ, একটা বি, একটা ডি, একটা ই, কারোর সাথে কারো কোনো মিল নেই, প্রত্যেকটা গ্রুপ আলাদা আলাদা, তাহলে ওই কার্বনকে বলা হবে কাইরাল কার্বন। 2টা গ্রুপ এক হওয়া যাবে না, 4টাই আলাদা হতে হবে। দেন দ্য কার্বন ইজ অ্যাসিমেট্রিক কার্বন আর কাইরাল কার্বন। আর কাইরাল কার্বন যদি প্রেজেন্ট থাকে কোনো একটা অর্গানিক কম্পাউন্ডে, দেন দ্যাট উইল বি অপটিক্যালি অ্যাক্টিভ, রাইট? এটা জাস্ট আমরা সংক্ষেপে বললাম আর কি, এখানে ভিতরে আরও ব্যাপার আছে, কিন্তু মোটামুটি এটা বলা যায় যে কাইরাল কার্বন প্রেজেন্ট ইন অর্গানিক কম্পাউন্ড, দেন দ্যাট অর্গানিক কম্পাউন্ড উইল বি অপটিক্যালি অ্যাক্টিভ, মানে সেটা কী হবে? আলোক সক্রিয় হবে। মেসোযোগের ক্ষেত্রে বিষয়টা প্রযোজনীয়, কারণ সেখানে অন্য একটা ব্যাপার আছে। তো এখন আমরা দেখতে চাই যে 3টে অ্যালকোহল আছে, এই 3টে অ্যালকোহলের মধ্যে কোন অ্যালকোহলে কাইরাল কার্বন আছে। তো এখানে যে 3টে অ্যালকোহল ছিল, এই 3টে অ্যালকোহলের মধ্যে একটা 3 ডিগ্রি অ্যালকোহল ছিল ওইস, এখানে CH3, এখানে CH3, এখানে CH3। তাহলে লক্ষ্য করে দেখো এই যে কার্বনটা, এই কার্বনটার সাথে 4টা হ্যান্ড আছে, একটাতে ওইস আর বাকি 3টাই হলো CH3, মানে একই গ্রুপ, তাহলে এটা আলোক সক্রিয় না। আলোক সক্রিয়তার জন্য শর্ত হলো এই কার্বনটা কাইরাল হতে হবে, 4টা গ্রুপ আলাদা হতে হবে। আচ্ছা, এরপরে আরেকটা যৌগ আছে 1 ডিগ্রি অ্যালকোহলটা CH3, CH2, CH2, লাস্টে CH2 দিয়ে ওইস। এখানেও কার্বন আছে, এই কার্বনের একদিকে ওইস আছে, আরেকদিকে এই যে বড় একটা গ্রুপ আছে যেটা হলো C3H7, আর এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে। তো ভালো করে তাকায় দেখো, এখানে যে 2টা কার্বন আছে, এই 2টা কার্বনের মধ্যে মাই ডিয়ার স্টুডেন্টস, এটাও হাইড্রোজেন, এটাও হাইড্রোজেন একই, তাহলে এটাও কাইরাল কার্বন না। কাইরাল কার্বনের জন্য 4টা গ্রুপেই ডিফারেন্ট হতে হবে, একরকম হওয়া যাবে না। 2টা হাইড্রোজেন একই, সো এটা হবে না। তাহলে বাকি থাকলো আর মাত্র একটা, দেখি সেটা কি হয়। আর মাত্র একটা বাকি থাকলো আমাদের, সেটা হচ্ছে যে C2H5CH3OH, এটা হচ্ছে একটা 2 ডিগ্রি অ্যালকোহল, এটার নাম হচ্ছে আমাদের বিউটানল 2 বা বিউটান 2অল। তাহলে এখানে ভালো করে তাকাও, দেখো এটা হলো ওইস, এটা CH3, এটা C2H5, এটা হচ্ছে এইচ। তাহলে 4টা গ্রুপ কিন্তু এক না, 4টা গ্রুপ কিন্তু ডিফারেন্ট, 4টা গ্রুপই আলাদা আলাদা, এটা কারোর সাথে কারো কোনো মিল নেই। সো দিস কার্বন ইজ কাইরাল। এই কার্বনটা যেহেতু কাইরাল কার্বন, তাহলে এই কম্পাউন্ডটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। এটা আলোক সক্রিয়তা দেখাবে, এটা আলোকে ডানে এবং বামে ঘোরাবে, এর ডি এবং এল সমানু থাকবে, ডান ঘূর্ণি সমানু থাকবে, বাম ঘূর্ণি সমানু থাকবে। সমানুটা কোন ঘূর্ণি হবে সেটা আসলে আমরা স্ট্রাকচার দেখে বলতে পারবো না, সেটার জন্য আমাদেরকে আলাদাভাবে এক্সপেরিমেন্ট করতে হবে, পরীক্ষা করতে হবে, পোলারিমিটার যন্ত্র সেখানে নিতে হবে, নিলে আমরা পরীক্ষা করে বুঝতে পারবো সেটা আলোকে ডানে ঘোরায় নাকি সেটা আলোকে বামে ঘোরায়। তাহলে আজকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি 3টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। এখানে 10টা প্রশ্ন আমাদের আছে। এই 10টা বিষয় যদি আমাদের খুব ভালোভাবে জানা থাকে, তাহলে জৈব যৌগ থেকে যে কোনো প্রশ্নই আসুক না কেন সেগুলোর উত্তর তোমরা দিতে পারবা, কমন পাবা। আজকের ক্লাসে যারা জয়েন করেছো, যারা উপস্থিত থেকেছো, যারা ক্লাসটা শেয়ার করেছো এবং আমাকে রেসপন্ড করে সহযোগিতা করেছো, আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।